ধরেন একটা সিনেমা বানানোর জন্য আপনার কাছে সব কিছু আছে, বাজেট আছে, ক্যামেরা আছে, স্টার আছে, শুধু একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা গল্প বলা। কিন্তু যদি গল্পটাই না থাকে, পুরো সিনেমা জুড়ে থাকে ভায়োলেন্স, স্লো মোশন আর গালির একটা লম্বা কোলাজ, তাহলে সেটাকে কি বলবেন? আজকে আমরা কথা বলবো এই ঈদে মুক্তি পাওয়া রাক্ষস সিনেমাটা নিয়ে, যেটা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি আর সোহেল মণ্ডল। এই ছবিটার জনরা হচ্ছে রিভেঞ্জ ড্রামা আর অ্যাকশন। আজকের রিভিউতে আমরা দেখব এই ছবিটা কি বলতে চেয়েছে, এই ছবিটা কোথায় কোথায় সফল, কোথায় কোথায় ব্যর্থ, এর অভিনয়, গল্প, টেকনিক্যাল দিক সব কিছু নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। 가야 돼 뭐. রাক্ষসের যে গল্পটা, সেটা শুরু হয় একটা ইউনিভার্সিটিতে। নায়ক ইউনিভার্সিটির প্রফেসর আর নায়িকা তার স্টুডেন্ট, তাদের মধ্যে প্রেম হয়, কিন্তু মাঝখানে চলে আসে এক পাওয়ারফুল ভিলেন। সে নায়িকাকে চায়, কিন্তু শুধু দেহ চায়, মন চায় না। হিরো এবং ভিলেন দুজনের পরিবারই হচ্ছে ক্ষমতাবান, তাদের দুই পক্ষেরই আছে টাকা আর অস্ত্র। এখন নায়িকাকে কোন পক্ষ পায় সেটা নিয়ে শুরু হয় যুদ্ধ। এরপর কি হয় এটা মনে হয় আপনারা অনুমান করতে পারছেন, কারণ এই ধরনের ফর্মুলা আমরা অনেকবার দেখেছি। তবে রাক্ষসের যে বিশেষত্ব সেটা হচ্ছে তারা এই স্ট্রাকচারটাকে আরও হেভি করে এনেছে, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এখানে আছে প্রচুর ভায়োলেন্স, ইমোশন আর শো অফ। এই সিনেমার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে এর চিত্রনাট্য। পরিচালক মেহেদী হাসান হৃদয় হয়তো সরাসরি কোথাও থেকে কিছু কপি করে নাই, কিন্তু পুরো সিনেমা জুড়ে সন্দীপ রেড্ডি বাংলার সিনেমার যে আলফা মেল ট্রিটমেন্ট আছে সেটার ইনফ্লুয়েন্স খুবই স্পষ্ট। সিয়াম আহমেদের চরিত্রটা এখানে একটা প্রফেসর, কিন্তু তাকে দেখে প্রফেসর মনে হয় না, তাকে দেখে মনে হয় একজন গুন্ডা। সারাক্ষণ সবাইকে ধমকাচ্ছে, ছাত্রদের ধরে পিটাচ্ছে, নয়তো মদ গাঁজা খাচ্ছে। এখানে সব পুরুষদেরই একই অবস্থা। মোটামুটি পুরো সিনেমাটাই এই প্যাকেজের মধ্যে আটকে আছে। ডায়লগের কথা যদি বলি, এখানে অনেক ইংলিশ গালি আছে, কিন্তু সেগুলো আবার সিচুয়েশনের সাথে ব্লেন্ড হয় না। মনে হয় যে কেবলমাত্র কুল সাজার জন্যই সেগুলো এইখানে ঢুকানো হয়েছে। সত্যিকারের যে রিভেঞ্জ ড্রামা, সেখানে ক্যারেক্টারের ভেতরের যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটাই দর্শকদের বেশি করে টানে, কিন্তু এইখানে সেই দ্বন্দ্বের কোনো অস্তিত্বই নাই। এখানে কথায় কথায় খুন খারাপি হচ্ছে, মনে হচ্ছে যে দেশে আইন কানুন বলে কিছুই নাই। আমি তোদের ভাই. এবার আসি সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, থিমে। রাক্ষস একটা রিভেঞ্জ ড্রামা, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অনেক বেশি টক্সিক ম্যাসকুলিনিটির একটা শোকেস। নায়ক থেকে ভিলেনে এখানে প্রতিটা পুরুষ ক্যারেক্টারকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেন পুরুষ মানুষ মানেই হচ্ছে রাফ অ্যান্ড টাফ, এবং তাকে অবশ্যই প্রচুর পরিমাণে মারামারি করতে হবে। আর নারী চরিত্রের কথা যদি বলি, তাহলে এখানে যে সুস্মিতার চরিত্র, সেটাকে দুইটা কারণে ব্যবহার করা হয়েছে। এক, হিরো এবং ভিলেনের যে লাভ ইন্টারেস্ট সেটা, আর দুই, ভিকটিম। তার নিজস্ব কোনো ভয়েস নাই, কোনো এজেন্সি নাই, সে যুক্তি দেবে না, সিদ্ধান্ত নেবে না, প্রতিবাদ করবে না, সব কিছু করবে একজন পুরুষ। এমনকি সে তার নিজের ভালোবাসার কথাও সরাসরি হিরোকে বলে না, বলে তার বান্ধবীকে। সেই বান্ধবী সেটা হিরোর সামনে প্রেজেন্ট করে। হিরো কিংবা ভিলেন সবাই নায়িকাকে ধরে মারে, আর নায়িকার কাজ হচ্ছে নীরবে সেই মাইকটাকে খাওয়া। একদিকে ভিলেন তাকে চায় একটা প্রোডাক্টের মতো, তার স্ট্যাটাস সিম্বল হিসাবে। অন্যদিকে নায়ক তাকে রক্ষা করে নিজেকে হিরো প্রমাণ করতে চায়। এখানে নায়িকা মূলত একটা ট্রফি, যাকে নিয়ে হিরো এবং ভিলেনের মধ্যে ইগো ক্লাশ হয়। মাঝখানে একটা কথা বলে রাখি, হিরোকে যে সবসময় ভালো মানুষ হতে হবে এমন না। আমরা যদি হলিউডের স্কারফেসের টনি মন্টেনা ক্যারেক্টারটা দেখি, কিংবা পুষ্পা এবং কেজিএফ এর যে হিরো, যাকে লার্জার দেন লাইফ হিসেবে দেখানো হচ্ছে, তার পেছনে কিন্তু একটা সোশিও পলিটিক্যাল কারণ আছে। আবার আমাদের বাংলাদেশের ছবিতেও ধরেন মান্না যেই ছবিগুলোতে অভিনয় করেছে, আম্মা জান, শান্ত কেন মাস্তান কিংবা ধর, সেখানে দেখবেন যে তার ক্যারেক্টারটা কিন্তু গ্রে ক্যারেক্টার, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে না। তারা সমাজের যে ক্ষমতাহীন অংশ আছে তার প্রতিনিধি হিসাবে ক্ষমতাবান বা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে। তাদের থাকে একটা শক্ত মোটিভেশন। রাক্ষসে আমরা দেখি ভিলেন কেন ভিলেন হয়ে উঠলো তার একটা হিন্ট আছে, কিন্তু হিরো কেন এত ভায়োলেন্ট এবং ড্রাগ এডিক্ট সেটার কারণ আমরা খুঁজে পাই না। ক্যারেক্টারের যে ডেভেলপমেন্ট সেটা ছাড়া শুধুমাত্র উগ্রতা দেখানো, এইটা গল্পে তেমন কিছু সার্ভ করে না। অভিনয়ের কথা যদি বলি, তাহলে প্রথমে বলতে হয় সিয়াম আহমেদের কথা। সিয়াম আহমেদ যে একজন দক্ষ অভিনেতা সেটা তিনি তার আগের কাজের মাধ্যমে প্রমাণ করছেন, কিন্তু এই সিনেমায় তিনি মূলত তিনটা কাজ করেছেন: স্লো মোশনে হাঁটা, রাগি মুখ করা, আর মেলোড্রামাটিক রিয়াকশন দেয়া। নায়িকা হিসাবে সুস্মিতা চ্যাটার্জি পুরো ছবিতেই শুধুমাত্র ভিকটিম হিসেবে ছিলেন। অন্যদিকে সোহেল মণ্ডলকে এমন একটা অ্যান্টাগনিস্ট চরিত্রে দেখে আমি প্রথমে অবাক হয়েছিলাম। তার লুক, প্রেজেন্টেশন সেটা অনেক ভালো ছিল, কিন্তু
ক্যারেক্টারের মধ্যে কোনো লেয়ার না থাকায় তিনি অভিনয় করার খুব বেশি সুযোগ পান নাই। আসলে যে দোষটা অভিনেতাদের এমন না, দোষটা আসলে ক্যারেক্টার ডিজাইনের। পরিচালক যদি তাদেরকে বলে যে তোমরা খালি চিল্লাবা আর রাফ লুক দিবা, তাহলে তাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। রাক্ষসের যে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার যে একটা ভিশন ছিল সেইটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাই এনার্জি ম্যাসিভ রিভেঞ্জ ড্রামা বানানোর যে ইচ্ছাটা, সেইটা স্ক্রিনে টের পাওয়া যায়। তার ধারণা ছিল দর্শক হয়তো এইসবই খায়, কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এখানে স্টাইলটাই মূল ছিল, সাবস্টেন্স কিছু ছিল না। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি তাহলে কিছু কিছু শট টেকনিক্যালি অনেক ভালো, আবার অ্যাকশন কোরিওগ্রাফিতেও আমাদের যে উন্নতি হয়েছে সেইটা বোঝা যায়। সিনেমার প্রায় 50% স্লো মোশনে শ্যুট করা হয়েছে। প্রতিটা ক্যারেক্টারে এন্ট্রি হচ্ছে স্লো মোশনে, হিরো হাঁটছে স্লো মোশনে, হিরো তাকাচ্ছে স্লো মোশনে, হিরোর অ্যাকশন স্লো মোশন, এমনকি গান সেটাও স্লো মোশন। সিনেমাটা দেখতে দেখতে এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিজের জীবনের গতিটাও স্লো হয়ে গেছে। বলেন কি? ও শিট! মনে রাখা দরকার যে স্লো মোশন হচ্ছে একটা টুল, সঠিক মুহূর্তে ব্যবহার করলে এটা একটা ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু সব জায়গায় যদি ব্যবহার করেন তাহলে এটার বিশেষ কিছু মানে থাকে না। এখন আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি তাহলে আমার কাছে মনে হয়েছে পরিচালক সারাক্ষণ প্রতিটা ক্যারেক্টারকে যেভাবে মদ গাঁজা খাইয়েছেন, সেইভাবে যদি দর্শকদেরও হলে ঢোকার আগে তিনি কিছু খাইয়ে দিতেন তাহলে ভালো হতো। বলেন কি? সিরিয়াসলি বলতেছি, কারণ সুস্থ কোনো মানুষের পক্ষে, লজিক্যাল কোনো মানুষের পক্ষে এই ছবিটা দেখা এবং হজম করা একটু কঠিন হয়ে যাবে। তো এতক্ষণ অনেক খারাপ খারাপ কথা বললাম, খারাপ কথা বলতে ভালো লাগে না, তাই সমালোচনা মাঝখানে দুই একটা ভালো কথাও বলি। রাক্ষস সিনেমাটা টেকনিক্যালি একদম বাজে না। সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, স্টাইল, কোরিওগ্রাফি সেগুলো কিন্তু কমার্শিয়াল দর্শকের জন্য ঠিক আছে। সিনেমার যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলোও কিন্তু ভালো। যারা এই সিনেমাটা দেখে মজা পেয়েছেন তার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে সিয়াম আহমেদের স্ক্রিন প্রেজেন্স, হিন্দি সিনেমার মতো অ্যাকশন আর ভিজুয়াল স্টাইল, কিন্তু স্টাইল আর সাবস্টেন্সের মধ্যে যে ব্যালেন্সটা থাকা দরকার সেটা এই সিনেমার মধ্যে একদম নাই। আমাদের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু এখন একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে, দর্শকও ভালো ভালো কন্টেন্ট দেখতেছে। এই ঈদেও যে ছবিগুলো ব্যবসা করছে সেগুলো ভালো কন্টেন্ট ছিল। বর্তমান সময়ে এসে অ্যানিমেল বা সাউথ মাসালা ফর্মুলা কপি করে হিরোর হাতে সিগারেট আর মদ ধরিয়ে দিয়ে তাকে আলফা মিল সাজালে যে সিনেমা হিট হবে, সেই চিন্তা থেকে আমাদের দেশের পরিচালকদের বের হয়ে আসা উচিত। আমাদেরকে আমাদের নিজেদের গল্প বলতে হবে, আমাদের দেশের গল্প বলতে হবে এবং লজিক্যাল গল্প বলতে হবে। এই সব দিক বিবেচনা করে রাক্ষসে আমার যে রেটিং সেটা হচ্ছে 10-এর মধ্যে 4। তো এই ছিল রাক্ষস সিনেমাটা নিয়ে আমার রিভিউ। আমার যে ভাবনা সেই ভাবনার সাথে যে আপনার ভাবনা মিলবে এমন কোনো কারণ নাই, না মিললে সেটাই স্বাভাবিক। কিন্তু আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও এগিয়ে যাক, এখানে ভালো গল্প আসুক, ভালো সিনেমা হোক। আপনাদের ভাবনা কি? আপনারা কি রাক্ষস দেখেছেন কিনা? দেখে থাকলে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান। আমার এই রিভিউটা ভালো লাগলে লাইক শেয়ার দেন, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।